বন্ধুরা, আলাপচারিতার পক্ষ থেকে তোমাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ। আজকের আলাপচারিতায় আমরা নিয়ে এসেছি একটি ভূতের গল্প। তবে গল্পটা ঠিক ভূতের নয়, বলতে পারো একেবারে ব্রহ্মদৈত্যের গল্প। তাহলে শুরু করছি আজকের গল্প, চেতলার কাছে। রচনা লীলা মজুমদার। চেতলা, কালীঘাট, আদিগঙ্গা ইত্যাদি যতই পবিত্র স্থান হোক না কেন, ওসব জায়গা মোটেই ভালো না। আর লোকের মুখে মুখে কী সব অদ্ভুত গল্পই যে শোনা যায়, তার লেখাজোখা নেই। তাছাড়া মশা মাছি তো আছেই, চিলতে চিলতে সব গলি, তাতে মানধাতার আমলে তৈরি ঝুরঝুরে ঘর বাড়ি। তাই আবার সব বাড়ি থেকে সব বাড়ির উঠোন দেখা যায়। এক ফালি উঠোনের মধ্যে এই বড় বড় সব গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ, তাদের ডালপালা বেয়ে ঝুড়ি ধরে ঝুলে যে কোনো বাড়ি থেকে যে কোনো বাড়িতে চলে যাওয়া যায়। বিপদ বুঝলে একটা হাঁক দিলেই হলো। সবাই 7 পুরুষ ধরে সবার চেনা। পুরানো সব ঝগড়াও আছে, আর তার কারণ কিন্তু ওরা নিজেরাই ভুলে গেছে। তবু এখনো কথাবার্তা বন্ধ। মুখ দেখা আর কি করে বন্ধ করে? নড়বড়ে বারান্দায় এসে দাঁড়ালেই সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘরের ভিতর পর্যন্ত দেখা যায়। কার বাড়িতে কি রান্না হচ্ছে সঙ্গে সঙ্গেই সবাই চোর ছেঁচোর খুনে সবাই জানতে পারবে। একটা টিকি লুকোবার কোথাও জায়গা নেই। দুষ্কৃতকারীদের কথা তো ছেড়েই দিলাম, কার ঘরে চুরি করার মতন কি আছে এবং কোথায় আছে তাও সবাই জানে। নেই অবশ্যই কারোর কিছু, সেদিক দিয়ে জায়গাটাকে চোরেদের গোবি মরুভূমিও বলা যায়। আমার বন্ধু বটুর বড় কাকা ওখানকার থানার মেজ দারোগা। তাছাড়া ওদের 7 পুরুষের বাড়িও ওখানে। নাকি বাড়ি হওয়ার সময় ক্লাইভ জন্মায়নি। বটু জায়গাটার নাম দিয়েছে মিশার হতাশা। শুনে বড় কাকা খুবই মুষড়ে পড়েছেন। দুষ্কৃতকারী যদি একটু সুযোগ না পেল, তাহলে ওর হেড অফিসের উন্নতি হয় কি করে? অবশ্যই ওসব সাধারণ জিনিসের চাইতেও অন্য আরো ভয়ের জিনিসও আছে। ওই 3টে পাড়া শুদ্ধ সবাই সন্ধে হতেই যার ভয়ে জুজু। অধিকাংশই ওপর হাতে এক গোছা সংকটতারিণী মাদুলি বেঁধে নিরাপত্তা রক্ষা করে। কারণ পুলিশ আর বা কি করতে পারে? বটুদের উঠোনের আম পাগলে বটু আমাকে 3 দিনের জন্য ধরে নিয়ে গিয়েছিল। ওই 3 দিনে আমি যতগুলো সত্যিকার ভূতের গল্প শুনলাম, সারা জীবন ধরে অত শুনিনি। সবাই সবার পাশের বাড়িতে অশরীরদের দেখে। কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে একটা লোক বিক্রি করতে এলো। চিলে কোঠায় পুজো করতে বসে তাকে দেখেই বটুর ছোট ঠাকুমা চেঁচাতে লাগলেন, না বাছা, ও মাছ কেউ খাবে না, তুমি অন্য জায়গায় জল দেবে। বটু তো চোটে কাঁই। কি ভালো ভালো চিংড়ি মাছ! ছোট ঠাকুমা নেমে এসে বললেন, ব্যাস, মাছ দেখেছিস তো অমনি হয়ে গেল। আরে কি সত্যিকারের মাছ! অত বড় চিংড়ি কখনো 4 টাকায় দেয় কেউ? আবার বলছে দাম পরে নেবে। বটু বললে, আহা, বললো যে বিক্রি না হলে পচে যাবে। কাষ্ট হেসে ছোট ঠাকুমা বললেন, তুইও যেমন। তাছাড়া ওগুলো মাছও নয়, ওই জেলের বউ মানুষ নয়, সব এই বলে ছোট ঠাকুমা জল খেতে বসলো। বটুও বলল, তা সত্যিও হতে পারে। এই মুখটা কেমন মিচকে মতো দেখলি না? আমি বললাম, যা, ভূতের হাঁটু উল্টো দিকে থাকে আর ওদের ছায়া পড়ে না। ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললেন, এদিকে এখনো রোদ আসেনি বাবা, ছায়া দেখবি কি করে? সে যাই হোক, আদিগঙ্গায় বট গাছের তলায় যেন কখনো যাসনি, জায়গাটা ভালো নাই। গিজগিজে সব বাড়ি। বটতলা যেতে হলে সার্কাস করতে হয়, অথচ সেখানে নাকি কারা কাপড় কাচে, ঝগড়া করে, মাছ ধরে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সামনের দোতলার লড ঘটে বারান্দায় দুজনে গল্প করছি। ঝপ করে কি একটা পায়ের কাছে পড়লো, আর সে কি সুগন্ধ ভুরভুর করতে লাগলো। তুলে দেখি বাঁধা আমরা বড় বড় চিংড়ি মাছ ভাজা। নিচের দিকে চেয়ে দেখি সেই নিচকে লোকটা মিট মিট করে হাসছে। মোটা মোটা কান, নাকে মস্ত আঁচিল,
একতলার বইটা খানা থেকে বটুর পিছনে ডেকে বললেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে কেউ কোথাও নেই। খেয়ে ফেললাম দুজনে মিলে সব কটা চিংড়ি মাছ। যদি ওগুলো চিংড়ি মাছ নাও হয়, তবু খেতে তো বোঝায় ভালো। ভিতর দিকের উঠোনে আম গাছের গায়ে লাগা বুড়ো তাল গাছ। ছোট ঠাকুমা সাদা পাথরে রেকাবি করে খোয়া ক্ষীর, চিড়ের মোয়া আর বড় বড় মনাক্কা নিয়ে তাল গাছের কোটরে রেখে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন। ছোট ঠাকুমা চলে যেতেই বটু বলল, বোম্বদই থেকে তোয়াজ করা হচ্ছে, তাল গাছে সে বাস করে। আর কি বলতে যাচ্ছিল বটু, ছোট ঠাকুমা পিছন থেকে বললেন, অমেন অচ্ছিতা করিস নে বাছা, উনি আমার অতি পিতামহের ছোট ভাই, চটিয়ে দিলে সর্বনাশ করবেন। খুশি রাখলে আমাদের জন্য না করতে পারেন এমন জিনিস নেই। ওই বিদ্যে বুদ্ধি নিয়ে বছরের পর বছর যে পাস করে যাচ্ছিস, সেটা কি করে সম্ভব? সে কথা কখনো ভেবে দেখেছিস? এই বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে গেলেন। যাবার সময় আরো বলে গেলেন, তোরা বিশ্বাস না করতে পারিস, কিন্তু রোজ উনি এই জিনিস গ্রহণ করেন, আর তার বদলে একটি পয়সা আশীর্বাদী। আর বলা হলো না, কারণ সেই সময় বড় কাকা বাড়ি এলেন। বড় কাকা খুব চটেছিলেন। চা চিড়ে মোয়া খেতে খেতে বললেন, এক্ষুনি আবার বেরোতে হবে, বাজারে লোকেদের নালিশের জ্বালায় আর টেকা যাচ্ছে না, গোলা বাড়িতে রাত্রে তদন্ত যেতে হবে। তাই শুনে তো বড় কাকি এমন চমকে গেলেন যে হাতের দুধের হাতা থেকে অনেকখানি দুধ মাটিতে পড়ে গেল। চোখ গোল গোল করে ফ্যাকাশে মুখে বললেন, বড় কাকা কাষ্ট হাসলেন, কিন্তু কিন্তু নয়, এর উপরে আমার প্রমোশন নির্ভর করছে। কোনো ভয় নেই, 6টা সন্ডা লোক আমার সঙ্গে থাকবে, হয়তো কিছু পাওয়া যেতে পারে। বটার কাছে শুনলাম যে বাড়িটাতে 100 বছর কেউ থাকে না, বড়ই দুর্নাম। ওটা নাকি চোরা চালানকারীদের গুজ্জ আড়ত। মাটির তলায় সুড়ঙ্গ আছে বুড়িগঙ্গার মুখ, বুড়িগঙ্গায় তার মুখ অনেকে দেখেছে। সেই সুড়ঙ্গ দিয়ে সোনা দানা বেআইনি জিনিস বস্তা বস্তা পাচার করা খুব শক্ত নয়। বাজারে নাকি ওদের চর ঘুরে বেড়ায়, কখনো জেলে সেজে, কখনো ফুল ঠাকুর সেজে, এটা ওটা কিনতে চায়, চা খেতে চায়, অচল পুরানো পয়সা দিয়ে দাম দিতে চায়। তা লোকে শুনবে কেন? দিয়েছে নালিশ করে। বড় কাকা বলেছিলেন, লোকটাকে ধরা যায় না, ফুস ফাস করে এখান ওখান দিয়ে বলে পালায়। কোনো দোকানদারের সঙ্গে সরও থাকতে পারে। শুনেছি চেহারা দেখি সন্দেহ হয়, কি মিচকে মতো, মোটা মোটা কান, নাকের ডগায় আঁচিল। শুনে আঁতকে উঠেছিলাম। বটা কনুয়ের গুঁতো মেরে থামিয়ে দিয়েছিল। 8টা বাজতেই মহা ঘটা করে 8 জন সশস্ত্র লোক নিয়ে বড় কাকার তদন্তে চলে গেলেন। ছোট ঠাকুমা তার গলায় হলদে সুতো দিয়ে কি একটা বেল পাতা ঝুলিয়ে দিলেন। ব্যাস, আর ভয় নেই। সেখানে গিয়ে কেউ কিছু দিলে খাসনি যেন, দুর্গা দুর্গা। বড় কাকা চলে গেলে বললেন, আমার দিকে হাওয়া ধরা। আমরা ছাদে গিয়ে বুড়িগঙ্গার জোয়ার দেখতে লাগলাম। বটু বলল, এই গোলাবাড়িটা আমার ঠাকুরদাদার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই পেয়েছিল। বেটা মহা লক্ষ্মী ছাড়া ছিল, লেখাপড়া শেখেনি, কাজকর্ম করতো না, খালি মাছ ধরার বাই ছিল, আর চীনে ব্যবসাদারদের কাছ থেকে চায়ের নেশা ধরেছিল। দুদিনে বাড়ির সব ঝাড়বাতি, আসবাবপত্র, রূপোর বাসন বেচে বুঝে সাফ করে দিল। ওর বুড়ি মা নাকি খুচরো পয়সা করে এমন লুকিয়ে রেখে চোখ বুঝেছিলেন যে বেটা সেসব খুঁজে পায়নি। এখন নাকি খুঁজে বেড়ায়, তাই ও বাড়িতে কেউ রাত কাটায় না। সেইখানে গেছে বড় কাকা তদন্ত করতে। খুচরো টাকা কড়ির বাক্সটা পেলে মন্দ হয় না। আমরাই তোর ওয়ারিস। সে বেটা তো বিয়েই করেনি, নাকি বেশ বিশ্রী দেখতে ছিল, শুঁটকো, কালো, বড় বড় কান, চাকর চাকর চেহারা, গেঞ্জি গায়ে ঘাটে বসে অষ্টপ্রহর বুড়িগঙ্গায় মাছ ধরত। কে কে ওখানে? খচমাচ করে তাল গাছ থেকে, আম গাছ থেকে নড়বড়ে বারান্দা কাঁপিয়ে মিচকে লোকটা হাসি হাসি মুখ করে উঠে এসে নাকের ফুটো ফুলিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সত্যিই ছিল চা। দোকানের কেতলিতে একটু চা, একটা মাটির ভাঁড়
বটু লুকিয়ে এনেছিল সামনের দোকান থেকে, নিচে নামতেও হয়নি। ওদের ছোকরা তেঁতুল গাছে চড়ে হাত বাড়িয়ে দিয়েছিল রোজগার মতো। আপে লোকটা আহ্লাদে তো আটখানা, মিচকে মুখে যেন স্বাদ ভাঁজ হয়ে গেল। বললাম, পেঁয়াজি খাবে নাকি? জিভ কেটে বলল, হ্যাঁ, ছি ছি, ওনাম করবেন না, আমার বরাদ্দ রোজগার মতো খেয়েই এসেছি, চিঁড়ের মোয়া, খোয়া ক্ষীর, মেওয়া। বটার আমি এ ওর দিকে তাকালাম, কিছু বললাম না। খাক না বেচারি। মিচকে লোকটি বলল, পরকর্তা আমাদের ওখানে এমন হাংডাং লাগিয়েছেন যে টিকতে না পেরে ওনার এখানে গা ঢাকা দিতে এসেছি। দেখো দাদা, তাল গাছের মুড়োয় তোমাদের জন্য একটা দ্রব্য রেখে গেলাম, আমি বাড়ি চলে যাচ্ছি, সেখানে আমার মা অমৃতি বানায়। বটু ব্যস্ত হয়ে বলল, কেন চলে যাবে? এখানে বুঝি খেতে পাও না? ঠিক করে হেসে মিচকে লোকটি বলল, দোয়েলা নৈবেদ্য পাই, আমার কষ্ট কিসে, ওই এলো বলে আমি উঠি। বলেই হাওয়া। নিচে বড় কাকাদের রাগ রাগ গলার হাঁক ডাক শোনা গেল। নিশ্চয়ই কিছু দুষ্কৃতকারীটারি ধরতে পারেননি। সঙ্গে সঙ্গে আদ্যিকালে তাল গাছটা হুড়মুড় করে ভেঙে পড়ল। পোকা ধরা পুরানো গুঁড়ি ভেঙে চুরে একাকার। তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা কাঠের হাত বাক্স, পুরানো টাকা কড়িতে তার অর্ধেক ভর্তি, আর চাঁচা পোঁচা নৈবেদ্যের রেখাবিটা তো 3 টুকরো হয়ে পড়ে আছে। বড় কাকার রাগ ঠান্ডা। পরদিন বড় কাকা বললেন, আশ্চর্যের বিষয়, সুড়ঙ্গের মধ্যে একটা খোপে ওই বাক্স রাখার স্পষ্ট দাগ দেখলাম। সেই বুড়ি ঠাকরান তাহলে বাউন্ডুলো ছেলের হাত থেকে ওটাকে বাঁচাবার জন্য এইখানে লুকিয়ে রেখেছিলেন। এটাও তো তাঁদেরই বাড়ি। ছোট ঠাকুমা শুনে নমস্কার করে বললেন, কত বাঁচিয়েছিলেন সে তো বোঝাই যাচ্ছে। ও বাটা দাদু, এবার তুই পড়িস বাবা, সে তো গেল। বড় কাকা তো অবাক।